বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্ক নতুন করে চির ধরেছে। দিল্লি, আগরতলা, শিলিগুড়ি ভিসা সেন্টার বন্ধ হওয়ার পর এবার বাংলাদেশে অবস্থিত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছে বাংলাদেশ। সীমান্তে ভারতের সেনা মোতায়েনের 48 ঘন্টার ভিতরে অ্যাকশন শুরু হওয়ার কথা সামাজিক মাধ্যমে ছড়িয়েছিল। ভারত কি সত্যি বাংলাদেশে ঢুকে অভিযান কিংবা সরকার উলটপালট করতে পারে? দিল্লিতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন কথা বললেন নিহত দীপু দাসের পরিবারের সঙ্গে? এসব প্রশ্নের উত্তর খুঁজবো আজ। আর আমাদের সঙ্গে ভারতের নয়াদিল্লি থেকে যুক্ত আছেন প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সাবেক সভাপতি এবং সিনিয়র সাংবাদিক গৌতম লাহিড়ী। দাদা, আপনাকে নমস্কার জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনি ব্যস্ততার মাধ্যমে আমাদের সময় দিয়েছেন। ধন্যবাদ। দাদা, বাংলাদেশ ভারত সম্পর্ক তো হঠাৎ করেই বেশ আলোচনার মন নিয়েছে নতুন করে, বিশেষ করে নয়াদিল্লি, কলকাতা, ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশের মিশন নিয়ে, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেছে বাংলাদেশ। এবং এর প্রেক্ষিতে আহ নয়াদিল্লি, শিলিগুড়ি, কলকাতা সব বিভিন্ন ভিসা সেন্টার বন্ধ করে দিচ্ছে। এবং আজকে সকাল 10টায়, বাংলাদেশ সময় সকাল 10টায়, আহ যে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে বাংলাদেশ। এই সবকিছু মিলে বাংলাদেশি ভারতের সম্পর্ক এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে? আর একটা বিষয় যেটা আপনাকে জানতে চাইবো, যে ভারত তো অনেক শক্তিশালী দেশ, বাংলাদেশের এই হাই কমিশন নিরাপত্তা দিতে কেন ভারত ব্যর্থ হচ্ছে, বা বাংলাদেশ এই কারণে উদ্বিগ্ন হচ্ছে কেন নিরাপত্তা ইস্যু নিয়ে? ধন্যবাদ। প্রথম কথা, বাংলাদেশ একটা গুজবে চালিত দেশ। প্রকৃত ঘটনা না জেনেই বহুবিধ মন্তব্য করা হয় এবং বাংলাদেশ এই মুহূর্তে যারা সরকার পরিচালনা করছেন তারা হাদির আদর্শে বিশ্বাসী বলে, হাদির আদর্শ ছড়িয়ে দিতে চান বলে স্বয়ং প্রধান উপদেষ্টা বলেছেন। তিনি তাকে বুকের মধ্যে আশ্রয় করেন। তার যে আদর্শ, তার মৃত্যুর জন্য আমি নিঃসন্দেহে দুঃখিত এবং সেভাবে তার মৃত্যু হওয়া অনুচিত, সেটা অন্য বিষয়। কিন্তু যার রাজনৈতিক আদর্শ থাকুক, তাকে খুন করা হবে এটা বিশ্বাস করি না। যেমন খুলনাতেও গতকাল একটা হত্যাকাণ্ডের চেষ্টা হয়েছে। বাংলাদেশ এখন এই মুহূর্তে যে দাঁড়িয়েছে যে কোনো আইন শৃঙ্খলা বলে কিছু নেই, ললেসনেস, এবং মূলত চালিকা শক্তি যেটা, সেটা হচ্ছে ভারত বিরোধী শক্তি এবং যারা চরমপন্থী, চরমপন্থায় বিশ্বাস করেন, তাদের দ্বারা পরিচালিত হচ্ছে। ফলে বাংলাদেশের সরকার এখন যে সমস্ত গুলো আচরণ করছেন, সে আচরণগুলো দুদেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথে একটা অন্তরায় তৈরি হয়েছে, প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। তারা প্রকৃত বাস্তবতা থেকে সরে গিয়ে ভিন্ন পথে হাঁটছেন। যেমন প্রথম কথা, তোমার যে প্রথম প্রশ্ন, যে আজকে যে প্রণয় ভার্মাকে তলব করে, সেটা তাকে করতে হয়েছে এ ধরনের পররাষ্ট্রমন্ত্রী করতে, নাহলে তো পররাষ্ট্র মন্ত্রণালয়কে, উপদেষ্টাকে হয়তো ইস্তফা দিতে হতো। ফলে তিনি চাপে আছেন। তিনি একজন ভালো কূটনীতিবিদ, চাপে আছেন। ফলে তিনি যে রাজনৈতিক শক্তি এই মুহূর্তে বাংলাদেশকে পরিচালিত করছে, তাদের নির্দেশ অনুসারেই কাজ করছে। এর সঙ্গে কোনো বাস্তবতার সম্পর্ক নেই। দিল্লিতে যারা নয়াদিল্লির হাই কমিশন দেখেছে, তারা জানে এটা একটি রাধাকৃষ্ণ মার্গ, ওপেন রাস্তার উপরে পরপর অনেকগুলি মিশন আছে। যেমন বাংলাদেশ আছে, তারপর উজবেকিস্তান আছে, আরো কয়েকটি দেশ আছে। এবং ঠিক হাই কমিশনের উল্টো দিকে হচ্ছে সংস্কৃতি স্কুল, যেখানে বহু কূটনীতিবিদদের ছেলেমেয়েরাও পড়াশোনা করে। ফলে এই জায়গাটায়, এবং মিশনে যারা দেখেছেন, অত্যন্ত কঠিন লোহার কোলাপসিবল গেট, সেটা স্বয়ংচালিত, সেটা খোলা যায় না বাইরে থেকে। সেটা যদি না ভেতর থেকে খোলা হয় তাহলে খোলা যায় না, এবং সেটা যন্ত্রচালিত সেই গেটটি। ফলে সেই গেটের মধ্যে প্রবেশের তো কোনো ব্যাপারই নেই। দ্বিতীয়ত, সেই গেটটি যেখানে, প্রবেশদ্বারটি যেখানে, সেখান থেকে মূল মিশন বা হাই কমিশনারের যেটা বাসস্থান, রেসিডেন্স যেটা, সেটা তার পাশেই লাগোয়া আর একটি বাড়িতে আর কি। সেখানে মানে প্রবেশ করা কোনো সম্ভবই নয়, এবং সেখান থেকে তার বেশ যথেষ্ট দূরত্ব আছে। অন্তত 100 মিটার না হলেও তার থেকে কম দূরত্ব আছে গেট থেকে সেই ভবনটি। ফলে সেখানে কোনো মানে, যেটা প্রথম দিকের যে ঘটনা যেটা ঘটেছে প্রথম দিনে, সেটা হচ্ছে রাত্রিবেলায়, সেটা ওই জায়গাটায় 5টা গাড়িতে করে 5-6 জন করে এক একটা গাড়িতে তারা হেঁটে ওইখানে গাড়ির সামনে নেমে হঠাৎ পতাকা খুলে তারা স্লোগান দিতে শুরু করে।
নিঃসন্দেহে এই জায়গাটায় নিশ্চিতভাবে আমি বলবো যে এতটা কাছে যে পৌঁছে যাওয়া, হঠাৎ আচম্বিত যে পৌঁছে যাওয়াটা, এটা হয়তো নিঃসন্দেহে বাংলাদেশ সরকার সঠিকভাবেই উদ্বেগ প্রকাশ করতে পারে। কিন্তু সেখানে বেশ কিছু সংবাদ মাধ্যম, গণমাধ্যম দেখছি ভাঙচুর করা হচ্ছে, ইত্যাদি করা হচ্ছে। কারণ গোটা ওই এলাকাটাতে সম্পূর্ণ সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে। সিসিটিভি ক্যামেরা, সেই ক্যামেরাতে সমস্তটা কিন্তু তার ক্যামেরায় চিত্রায়ন করা আছে। তাহলে যে কেউ সেই চিত্র চাইলে, বাংলাদেশ মিশনও যদি চান, আমি জানি না তারা দেখেছেন কিনা, তাদেরও সিসিটিভি আছে বাইরে, তারাও সবটাই দেখতে পারে। সুতরাং সেখানে হামলা করা, ভাঙচুর করা, স্লোগান হয়েছে, স্লোগান বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে হয়েছে। বিশেষ করে ঘটনাটা হচ্ছে দীপু দাসকে যেভাবে জঘন্য উপায় পুলিশ নিজে হাতে হত্যাকারীদের হাতে তুলে দিয়েছে। কেবল হত্যাকারী নয়, ও তো পুলিশও দায়ী। সেই ঘটনা, নৃশংস ঘটনার নিন্দা যে কোনো, ভারতে তো শুধু নয়, নেপালেও তো নিন্দা হয়েছে, নেপালেও রাস্তায় নেমে প্রতিবাদ হয়েছে। এবং নেপালেও তো একটি বাংলাদেশ মিশন আছে, সেখানেও প্রতিবাদ হয়েছে। আমি যতটুকু এইটা পরবর্তীকালের যে ঘটনা, ভারতের যেটা কিছু হিন্দুত্ববাদী সংগঠন, তারা এটাকে বাংলাদেশের বিরুদ্ধে একটা প্রতিবাদ আন্দোলন করার একটা সিদ্ধান্ত নিয়েছেন। তারা বিভিন্ন মিশনের সামনে প্রতিবাদ করছেন। কিন্তু যেভাবে চট্টগ্রাম মিশনে, ভারতীয় মিশনে ঢিল বা বাইরে থেকে ছোঁড়া হয়েছে, পাথর ছোড়া হয়েছে, সেরকম কোনো ঘটনা এখানে সেরকম কিছু ঘটেনি এখন পর্যন্ত। এটা বিক্ষোভ ঘটেছে, এটা বিষয়ে সন্দেহ নেই। সেই বিক্ষোভের জি। বিষয়ে উদ্বেগ জানানো যেতেই পারে, উদ্বেগ তারা জানাতেই পারেন। এবং নিরাপত্তাজনিত যা ব্যবস্থা, এবং যেটা ভারত সরকার জানিয়েছে যে ভিয়েনা প্রোটোকল অনুসারে যে ব্যবস্থা বিভিন্ন দূতাবাসকে দেওয়া হয়ে থাকে, সেই দূতাবাসকে সেইভাবে রক্ষা করা হচ্ছে আর কি। ফলে আমার মনে হয় গোটাটাকে একটা ভারত বিরোধী অতিরঞ্জিত একটি করে একটি পরিবেশ, আবহাওয়া তৈরি করতে চাইছেন। হয়তো যেটা ভোটের কারণে, কারণ ভোটের কারণেই অনেক কিছু ভারতেও ঘটে, ভোটের অনেক কারণে বাংলাদেশেও ঘটছে। সেটা নিয়ে কোনো এর পেছনে কোনো, আমি বলব যে উদ্বেগ আছে, উৎকণ্ঠা আছে, আ প্রতিবাদ হচ্ছে। কিন্তু হ্যাঁ, এর সঙ্গে একটা কথা বলে আমি শেষ করি, তোমার পরের প্রশ্নে আসবো। সেটা হচ্ছে কলকাতাতেও প্রতিবাদ হচ্ছে। সেই প্রতিবাদ কিন্তু করছেন বামপন্থীরা। তারা কিন্তু কেবলমাত্র হিন্দুদের জন্য করছেন না। তারা করছেন বাংলাদেশের সাধারণ মানুষ যেভাবে অত্যাচারিত, নিপীড়িত হচ্ছেন, তাদের মধ্যে মুসলিমও আছেন। তাদের নিয়ে কলকাতায় কিন্তু বামপন্থীরা যে রাস্তায় যে নেমে আন্দোলন করছেন, সেটা কিন্তু শান্তিপূর্ণ। তারা কিন্তু মিশনের কাছাকাছি যাচ্ছেন না। তারা মানে তারা তাদের রাজনৈতিক আদর্শে, অসাম্প্রদায়িক আদর্শের থেকে যে বাংলাদেশ বিচ্যুত হচ্ছে, তার প্রতিবাদে আন্দোলন করছে। তো সেই আন্দোলন মুম্বাইতেও হয়েছে। মুম্বাইতেও এক ধরনের হিন্দুত্ববাদী সংগঠন করছে। ভারতে এই মুহূর্তে নিঃসন্দেহে এটা দুর্ভাগ্যজনক হলো, বাংলাদেশ ৫ই আগস্ট, তুমি যে সম্পর্কের কথাটা বলে শেষ করি, ৫ই আগস্টের পর থেকেই সম্পর্কের অবনতি ঘটেছে। এবং এটা অবনতিই ঘটছে। এটার উন্নতি হওয়ার কোনো লক্ষণ নেই যতক্ষণ না নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হচ্ছে। বিপ্লব। আম, দাদা, তাহলে আপনার কথা পরিষ্কার হচ্ছে যে বাংলাদেশের যে হাই কমিশন দিল্লিতে বা ভারতে আছে, সেইগুলোতে আসলে নিরাপত্তা আছে, সেটা নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কিন্তু দাদা, সীমান্তে ভারতের সেনা মোতায়েন 38 ঘন্টার ভিতরে অ্যাকশন শুরু করবে, এমন একটি কথা আপনি একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন। ভারত কি সত্যি বাংলাদেশে ঢুকে অভিযানে নামবে? 48 ঘন্টা তো শেষ হলো। ভারত কি করতে যাচ্ছে? কোন ধরনের কি ধারণা দিতে পারেন আমাদের? না, দেখো, এর মধ্যে কতগুলো ঘটনা ঘটেছে। সেই ঘটনার মধ্যে একটি ঘটনা হচ্ছে যে যখন ভারতের বিভিন্ন মিশন বা ভারতীয় প্রতিষ্ঠান এবং ভারত পুরস্কৃত করেছে সর্বোচ্চ নাগরিক সম্মান দিয়ে, সেই সব সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপর যখন হামলা হয়েছে, তারপরে আমি শুনেছি যে ভারতের সেনাপ্রধান বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে হটলাইনে কথা বলেছে। এবং কথা বলার পর তারাও একইভাবে উদ্বেগের কথা জানিয়েছেন এবং সেনাবাহিনী আশ্বস্ত করেছেন যে না, বাংলাদেশে অবস্থিত ভারতীয় প্রতিষ্ঠানগুলি নিরাপত্তা তারা রক্ষা করবেন। অর্থাৎ সেই সময়টা ছিল 48 ঘন্টা। যদি না হতো তাহলে দেখো, টেলিভিশনের মাধ্যমে বা কোনো ইউটিউব চ্যানেলের মাধ্যমে সামরিক সিদ্ধান্ত ঘোষণা করা যায় না, সামরিক সিদ্ধান্ত হয় না, বা যুদ্ধও ঘোষণা করা হয় না। যুদ্ধ ঘোষণা হওয়ার পরে সেটা যে যার নিজের দেশের পার্লামেন্টে ঘোষণা করে, ফলে সেই ঘোষণাটা পার্লামেন্টে করতে পারে।
তুমি যদি বলতে পারো যে কতগুলো যদি মানে সূত্র যদি এক সূত্রে মালার মতো গাঁথতে হয়, তাহলে বলতে হয় যে ঠিক দুদিন আগে ভারতের পার্লামেন্টে একটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশের উপর রিপোর্ট জমা পড়লো, এবং যেটি প্রকাশ প্রকাশ করা হয়েছে যে রিপোর্টটি, সেই রিপোর্টটিতে সর্বদলের সাংসদ তাতে রয়েছেন, বিজেপি, কংগ্রেস, তৃণমূল, মুসলিম সাংসদ আসাদউদ্দিন ওয়েসি, তিনিও, যিনি একসময় শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের দাবি সমর্থন করেছিলেন, তিনিও আছেন। সেই রিপোর্টটাতে বলা আছে আজকের বাংলাদেশ ৭১ সালের থেকেও ভারতের কাছে বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ৭১ তো এক ধরনের ছিল, কিন্তু এটা ৭১-এর পরে আরো বড় ধরনের চ্যালেঞ্জ হয়েছে। তবে আজকের এই বাংলাদেশ সম্পর্কে ভারতীয় সাংসদরা যখন এই মন্তব্য করেন, তাদের সম্মিলিত সকলের এক বাক্যে এক সহমত, তখন বোঝা যায় যে ভারত বাংলাদেশ সম্পর্কে যথেষ্ট উদ্বিগ্ন এবং ভারতের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্পূর্ণ আশঙ্কা আছে। আর বাংলাদেশের সীমান্তবর্তী বহু এলাকায়, যেগুলো ৭১-এর যুদ্ধেও কাজে লেগেছিল, সেই সব ঘাঁটিগুলোকে সতর্ক করা আছে। এখনো এমন কোনো ঘটনা হয়, ভারত নিজে থেকে ৭১-এও আক্রমণ করে। ৭১-এ পাকিস্তান যখন প্রথম আক্রমণ করে, তার প্রত্যুত্তরে ভারত তখন আক্রমণ শুরু করে। ভারতের যে মিশনগুলো, সেই মিশনগুলো যেভাবে আক্রান্ত হওয়া মানে ভারতের সার্বভৌমত্বের উপর আক্রমণ। সেই কারণে ভারত উদ্বিগ্ন হয়ে সতর্কতা নিয়েছিল, ভেবেছিল যে বাংলাদেশ সরকার, আমি বলবো যে ঠিক আছে, সৌভাগ্যের বিষয় যে সেখানকার পুলিশ এবং সেখানকার নিরাপত্তা রক্ষীরা যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছেন। সেই কারণে ব্যাপারটা আরো অবনতির দিকে যায়নি। এখনো ব্যাপারটা উভয় দেশের মধ্যে কূটনৈতিক কি বলো সংঘাতের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে, সামরিক সংঘাতে এখনো যায়নি। দাদা, আপনি যদি শেখ হাসিনার প্রসঙ্গ তুললেন, এই বিষয়ে একটা শেষ প্রশ্ন আপনাকে রাখতে চাই যে আপনি জানেন যে দিল্লিতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলেছেন বাংলাদেশে যে দীপু দাস নিহত হয়েছেন তার পরিবারের সঙ্গে, তার বাবা মার সঙ্গে। সেখানে দীপু দাসের কথোপকথনে দীপু দাসের বাবা উনি বলছেন যে শেখ হাসিনাকে উনি বলছেন যে আপনি যদি থাকতেন তাহলে আমার ছেলে মারা যেত না। এই যে শেখ হাসিনার সঙ্গে যে কথা বললেন দীপু দাসের পরিবার, এবং সেখানে যে শেখ হাসিনার প্রসঙ্গ টেনে যে আস্থা দেখালেন দীপু দাসের পরিবার, এটা তো আসলে এই দীপু দাস তো বটেই হিন্দুদের জন্য একটি বড় বিপদের কারণ হতে পারে। আহ, এই যে ভালো করতে গিয়ে, বিশেষ করে তার পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে তিনি তার ওই পরিবার তো বটেই, বাংলাদেশে অনেক হিন্দুদের জন্য এখন বড় ধরনের নির্যাতন নামতে পারে, নিপীড়ন নামতে পারে। এই যে ভারতে বসে শেখ হাসিনা এই ধরনের পদক্ষেপ নিচ্ছে, এই ধরনের পদক্ষেপ বন্ধ করার ক্ষেত্রে ভারত সরকারের কি কিছুই করার নেই? কারণ আসলে এটা যতটা উপকার হচ্ছে, তার চেয়ে কিন্তু নিরাপত্তা জনিত কারণে হিন্দুদের অনেক বিপদে পড়তে হতে পারে। আপনি কি ভাবছেন, বা আপনার এই বিষয়ে বিশ্লেষণ কি হতে পারে? না, ভারত সরকারের বন্ধ করার কোনো উপায় নেই, কারণ প্রথম কথা, শেখ হাসিনা এখানে বন্দী নন। শেখ হাসিনা বন্দী নন, আর বাংলাদেশে তো বন্দীদের জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আনসারুল্লাহ বাংলা, আল কায়দার লোকেরা তারা তো ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে, তারা হত্যা করছে, তো হত্যা লীলা করছে। তোমাদের বিশিষ্ট সাংবাদিক, তার ভাষণ শুনলাম। আমাদের এখন খবর সংবাদ করাটাই মুশকিল, আমাদের এখন বেঁচে থাকাটাই সমস্যা। তিনি বলছেন, মাহফুজ আলম, বিখ্যাত সাংবাদিক, ডেইলি স্টারের সম্পাদক, মানে আমি তো ভারত থেকে বলার কোনো প্রয়োজন নেই, তিনি, তোমাদের সাংবাদিকরা বলছে আমাদের জীবন বিপন্ন। আজকে গোটা দক্ষিণ এশিয়ার সাংবাদিকরা একযোগে প্রতিবাদ করেছে, যেটা কিছুক্ষণ আগে আমি দেখলাম ডেইলি স্টারের অনলাইনে প্রকাশিত পর্যন্ত হয়েছে। তুমি যেটা বলছো সেটা, এবং এটা প্রমাণ করে যে বাংলাদেশের সংখ্যালঘু শ্রেণী, সেখানেও দুর্ঘটনা অঘটন কিছু ঘটেছিল শেখ হাসিনার সময়, কিন্তু তারা নিরাপদ বোধ করেন শেখ হাসিনার জন্য। এবং বাংলাদেশে এই অংশটা বাকি হিন্দুদের উপরে অত্যাচার যদি হয়, তাহলে আমি জানি না, তাহলে বাংলাদেশ নিজেদের বিপদ ডেকে আনবে। ৭১-এ যে অত্যাচার হয়েছিল, সেই অত্যাচার কেবল হিন্দু নয়, হিন্দু মুসলমান সকলের। আজকেও এটা ভুল ধারণা কেবলমাত্র হিন্দুদের উপরে হচ্ছে, তা নয়। আরে হাদি তো মুসলিম, সে তো মারা গেল, সে তো মুসলিম আদর্শে বিশ্বাসী, মুসলিম রাষ্ট্র তৈরির তাকে তো খুন করা হয়েছে। সুতরাং বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলা বলে কিছু নেই, কারুর হাতেই। তো সেই কারণে সেখানে তিনি যেটা করছে, এটা ঘটনা কঠিন সময়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শেখ হাসিনার পক্ষ থেকে এই ধরনের আশ্বাস দেওয়ার অর্থ
যে দীপু দাসের পরিবারের পাশে গোটা ভারত আছে, গোটা ভারত আছে শুধু না। এবং এর মানে আরেকটি কোনো ঘটনা ঘটলে এরকম ধরনের, নিঃসন্দেহে আমি আবারও তোমায় সতর্কবাণী শোনাচ্ছি যে ভারতের পক্ষে খুব বেশি দিন চুপ করে বসে থাকাটা সম্ভব নয়। কূটনীতির সীমা পেরোতে পারেও, সেই লক্ষণ রেখা ভারত পেরোতে পারেও, যদি না বাংলাদেশ সংযত হয়। বাংলাদেশ সরকার যারা এই ধরনের অসাধু কার্যকলাপ করছে, সহিংসতা করছে, তাদের যদি নিয়ন্ত্রণ করতে না পারে। কারণ নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো ভারতের নীতি। এটা জওহরলাল নেহরু প্রথম প্রধানমন্ত্রী, এই নীতি ভারত অনুসরণ করে, আগামী দিনেও করবে। হ্যাঁ, দাদা যেটা দাদা এই আমাদের এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই রিপোর্টে জি, বলা আছে যে এটা ভারতে আজকে নতুন কোনো ঘটনা নয়। ভারতের সভ্যতার ইতিহাস বলছে যখন যেখানে যে বিপদে পড়বেন ভারত তার পাশে, ভারত তাকে আশ্রয় দেয় এবং তার পাশে দাঁড়ানোর চেষ্টা করে। এটা ভারতের নীতি। দাদা এই যে আপনি এই কথা ধরে যে আরেকটু পরিষ্কার হওয়ার জন্য বলছি যে আমরা যেহেতু বাংলাদেশে আমরা দেখে আসছি যে শেখ হাসিনার পক্ষে বা শেখ হাসিনা যার সাথে যোগাযোগ করছেন, এটা যদি জানা যাচ্ছে মব ভায়োলেন্স হচ্ছে বা সরকারি বিভিন্ন জায়গা থেকে নিপীড়নের শিকার হচ্ছে, মামলার শিকার হচ্ছে। আহ, সেই আশঙ্কা থেকে আসলে যে এই যে কথোপকথন হলো দীপু দাসের পরিবারের সঙ্গে, ওনার বাবা যেহেতু তার প্রতি ভরসা রাখছেন, এই কথাটা কিন্তু আসলে বাংলাদেশের বর্তমানে অন্তর্বর্তী সরকার এবং প্রশাসন এবং মবের যে কালচার সেটা কিন্তু গ্রাস করতে পারে, মানে এটা তারা ধারণ করতে পারে এবং নানান ধরনের একটা ঘটনা ঘটতে পারে। আপনি যদি বলছেন যে বুঝতে পারি, এইটা বুঝতে পারি। ঘটলে এ বিষয়ে জি, আমি তো সেই জায়গা থেকে তাকে মানে তাকে সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি, দীপু দাসের বাবাকে। তিনি সাহস দেখিয়েছেন। আশা করি বাংলাদেশের মানুষ এভাবেই তার মতো সকলেই সাহস দেখাবেন। এবং এই অত্যাচারী স্বৈরাচারী শাসক এখন স্বৈরাচারে রূপান্তরিত হয়েছে না, এটা তো প্রকৃত স্বৈরাচারী আমরা দেখতে পাচ্ছি। যেটা ঘটছে বাংলাদেশে সেটা তো স্বৈরাচার শাসক। সেই প্রকৃত জি, স্বৈরাচার তার চরিত্র ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে। আজকে দীপু দাসের বাবা যেটা বলতে পেরেছেন, এটা বাকিরা যদি এইভাবে সোচ্চার হন তাহলে এই বাংলাদেশ পরিবর্তন হবে, কোনো সন্দেহ নেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান বিশ্লেষণের জন্য। প্রিয় দর্শক, আপনারা শুনলেন ভারতের নয়াদিল্লি থেকে যুক্ত হয়েছিলেন প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সাবেক সভাপতি এবং সিনিয়র সাংবাদিক গৌতম লাহিড়ী। তার এই বিশ্লেষণের সঙ্গে কি আপনি একমত অথবা দ্বিমত জানাতে পারেন আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন এবং সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।